রুমে প্রবেশ করা মাত্র নতুন বউ বিছানা থেকে নেমে এসে আদিকালের কুসংস্কারের সূত্র ধরে আমার পা ছুঁয়ে সালাম করার জন্য নিচু হলে আমি সরে দাঁড়িয়ে বললাম, এসব কিছুই করতে হবে না। আমার রাগান্বিত কণ্ঠ শুনে কিছুটা বিস্মিত ও অবাক হয়ে মেয়েটা আবারও বিছানার মাঝে পূর্বের ন্যায় বসে রইল। নাম জানি না মেয়েটার, আর জিজ্ঞেস করার প্রয়োজনও বোধ করলাম না। ও শুধু নামে মাত্র আমার বউ। আসলে মেয়েটা শুধুমাত্র আমার মায়ের পুত্রবধূ। আমার মনের বিরুদ্ধে গিয়ে মায়ের এই কাজটা করা আমার সাথে পুরোপুরি অন্যায় হয়েছে। লাল বেনারসি পরিহিতা মেয়েটি বারবার সেই কথাই স্মরণ করে দিচ্ছে আমায়। তারপর আমি সোজা ড্রয়িং রুমে এসে সোফায় এসে বসে আছি। পিছু পিছু মেয়েটা কাপা কাপা গলায় বলে উঠল, আমি ঢাকা শহরে এই প্রথম আইলাম, তুমি কি শহরটা আমায় ঘুইরা দেখাবা? ভদ্রতার ছিটে ফোটানোই দেখছি মেয়েটার মাঝে। অপরিচিত একজন পুরুষ মানুষকে প্রথমবারই তুমি সম্বোধন করে বসলো, আর তার কথার একই শ্রী। মূর্খতার বহিঃপ্রকাশ স্পষ্ট। এই কোন মেয়েকে আমার ঘাড়ে চাপালেন মা? তারপর রাগ করে উঠে ওয়াশরুমে ঢুকে গেলাম। 10 মিনিট পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সোফায় শুয়ে পড়লাম। কষ্ট যা হবার আমার হবে সোফায় ঘুমাতে। তাছাড়া এই মেয়েটার সাথে আমি এক বিছানায় ঘুমাতে পারবো না। রাত 2টো বাজে ঘুমিয়ে পড়লাম আমি, আর একটা বারের জন্য মেয়েটার দিকে তাকাইনি। ঘুমের মধ্যে হঠাৎ পায়ে কি যেন সুরসুরে অনুভব করলাম। ধরফরিয়ে উঠে দেখি নতুন বউ আমার পায়ের কাছে বসে আছে। এই কি করছেন এত রাতে এখানে? ও কিছু না, তোমার ঠ্যাং ছুঁইয়া সালাম করছি। ছি ছি ছি, ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা শেষ করে শেষ পর্যন্ত এসব খ্যাতমার্কা কথা শুনতে হবে আমাকে এই মেয়ের কাছে? তাছাড়া এমন বাঙাল ভাষার কথা আমি মোটেও পছন্দ করি না। এ তো পুরোপুরি বাঙালও নয়, ভাষাগত সমস্যা আছে যা বুঝলাম। খুব জোরে একটা ধমক দিতে গিয়েও থেমে গেলাম কেন জানি। এত রাতে ঘুম নষ্ট করে দিল মেয়েটা আমার। কাণ্ডজ্ঞানহীন মেয়ে কোথাকার। শান্তভাবে বললাম, যান এখান থেকে বিছানায় শুয়ে ঘুমাও। তুমি ঘুমাইবা না? আমি এখানেই ঘুমাবো। দয়া করে আপনি এখান থেকে চলে যান। ও, ঢাকা শহরের মাইনসে তাইলে বিছানায় না ঘুমাইয়া সোফায় ঘুমায়, এতক্ষণে বুঝবার পারলাম। বেশ চেঁচিয়ে বলে উঠলাম, বুঝতে পারছেন তো ভালো হয়েছে, এবার জানতো ঘুমাতে দিন আমায়। মেয়েটি মন খারাপ করে চলে গেল। এবার বাঁচলাম যাক। কিন্তু আর তো ঘুম আসছে না আমার। এখন উপায়? ঠিকমতো ঘুমাতে না পারলে আমার আবার প্রচন্ড মাথা ব্যথা করে। ছোটবেলা থেকে এই রোগ আমার। অতি কষ্টে ঘুমিয়ে পড়লাম আবারও। সকালে ঘুম ভাঙলো মেয়েটার ডাকে। তুমি এত বেলা করে ঘুমায় থাকো, জলদি ওঠো। কেন, কি হয়েছে? আমাদের গ্রামে তো এত বেলা অবধি কেউ ঘুমায় না, তাই কইলাম। কথা বলার সময় আমিও কিছু ভুলভাল ভাষা ব্যবহার করি মাঝে মধ্যে, কিন্তু এই মেয়ে দেখছি এক এক সময় এক এক ভাষায় কথা বলে। অবসর দোষ কোথায়? গ্রামের মেয়ে এমনটাই হবে, তার উপর ক্লাস 9-এ পড়া মেয়ে। তার থেকে আমার কি আশা করা যাবে? যতই হোক এসব তার দোষ। সে কেন আমার বউ হয়ে বাড়িতে আসলো? শুয়ে আছি সোফায়। এমন সময় আমিনা চাচির ছোট মেয়ে এসে দরজার পাশে ডাক দিলেন, ও ছোট ভাইজান। বড় মা নতুন ভাবি সহ নিচে যাইতে বললেন সকালের নাস্তা খাওয়ার জন্য। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বাজতে এখনো 10 মিনিট বাকি। উঠে ওয়াশরুমে ঢুকে গেলাম। খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। নতুন বউ একটা শাড়ি পরে আছে, এলোমেলো ভাবে, যে কোনো সময় খুলেও যেতে পারে। দেখে হাসি আসছে আমার একটু। না থাক, এই শাড়ি নিয়ে আমি মেয়েটাকে কিছু বলবো না। একটা সমস্যায় পড়ুক, তখন মন খুলে হাসবো। সিঁড়ি থেকে নিচে নামার সময় পায়ে শাড়ি আটকে হুড়মুড় করে পড়ে ও মা গো মা বলে হালকা চিৎকার করলো মেয়েটা। আমি মনে মনে বেশ খুশি, কিন্তু সবার সামনে হাসতে পারছি না। ওর জন্য একটু দুঃখ হচ্ছে। নতুন বউ বলে সবাই চিৎকার করলো। মা স্বয়ং নিজে এসে তার বৌমাকে তুললেন, তারপর ধরে নিয়ে গেলাম, চেয়ারে বসালেন। তারপর বরফের ব্যাগ আনতে বললেন ফ্রিজ থেকে। কোথাও ব্যথা পেলে বরফের ছোঁয়া দিলে নাকি উপকার হয়, সেজন্য। নতুন বৌমা, কই লাগছে তোমার মা? আরে একটু দেখে চলবে না? আর অনেক, তুই বা কেমন? বউ পড়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস নাকি? না মা, আমি এই যাচ্ছিলাম ওকে তুলতে, ওই সময় তুমি চলে এসেছিলে। থাক, আর কিছু বলতে হবে না তোকে। আমার কিচ্ছু হয় না শাশুড়ি আম্মা। প্রথম প্রথম সিঁড়ি দিয়া নামছি, তাই পইরা গেলাম। আমাদের বাড়িতে অমন খেলতে গিয়া কত পইরা গেছি। নতুন বউয়ের কথা শুনে সবাই একটু হেসে উঠল। মা সবাইকে থামিয়ে দিয়ে যার যার চেয়ারে বসে নাস্তা করতে বললেন। মেয়েটিকে মায়ের পাশে বসালেন। মার আদর করে প্লেটে খাবার তুলে দিলেন। এই দৃশ্য সহ্য হচ্ছে না আমার। কি মেয়েরে বাবা, 2-3 জনের খাবার একাই খেয়ে ফেললো, এত রাক্ষসী। আমি আবার অতিরিক্ত ভোজন রসিক মানুষকে একদম পছন্দ করি না। কম খাও, সুস্থ থাকো, এটাই আমাদের নিয়ম। মা দেখছি সাক্ষাৎ রাক্ষসী এনে দিলেন আমায়। মায়ের প্রতি অনেক পূর্বের কিছু ক্ষোভ মনে মনে পুষে রেখেছি, কিন্তু কোনোভাবেই সে ক্ষোভ সরাসরি মাকে দেখাতে পারি না। আমার জীবনের কোনো সিদ্ধান্তই মা মেনে নেয়নি আজ পর্যন্ত। নিজে যা ভালো মনে করেন তাই চাপিয়ে দিয়েছেন আমার উপর। পরের দিন ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছে, মা সহ। আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে তাদের সামনে গিয়ে যাওয়ার সময় মা ডাক দিলেন, অনেক, আজ কোথায় যাচ্ছিস তুই?
বিয়ের পরদিনই নতুন বউকে রেখে? মা, অফিসে আমার কিছু কাজ পড়ে আছে, সেগুলো আজকেই শেষ করতে হবে। তোমার বড় ভাইয়া সব দেখে নেবে। কাপড় পাল্টে এখানে এসে বসো সবার সাথে। না মা, কাজগুলো শুধু আমার ব্যক্তিগত, আমি আসলাম। এ কথা বলে মা কি বলে তা শোনার অপেক্ষা না করে বাইরে বের হয়ে অফিসের দিকে আসলাম। অফিসে আসার পর অনেক মনে মনে ভাবলো, এই মেয়েকে আমি কোনোদিনও মেনে নেব না। গ্রাম্য গাইয়া আনকালচার একটা মেয়েকে এই অনেক চৌধুরীর সাথে কখনোই কোনো মতেই যায় না। যেভাবেই হোক এই বাড়ি থেকে ওকে তাড়াতেই হবে। ঠিক এমন সময় মায়ের ফোন আসলো। রিসিভ করতে মা বলল, বাবা তাড়াতাড়ি বাসায় চলে আসিস, মেয়েটা একা। আচ্ছা মা, খেয়ে দিয়ে তোমার আর কোনো কাজ নেই? কি পেয়েছো তুমি এই মেয়েটার ভেতরে? কি এমন গুণ দেখে পাগল হয়েছো? নাকি কোনো কালো জাদু করেছে তোমাকে? আমার সন্দেহ হচ্ছে। মা বলল, বেশি কথা বলা আমি পছন্দ করি না, তাড়াতাড়ি বাসায় আয়। ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম। তারপর অফিসের কাজে ব্যস্ত হয়ে গেলাম। রাতের বেলা বাসায় আসলাম, মনটা খারাপ। ব্যালকনিতে এসে একটা সিগারেট ধরালাম। গ্রাম্য গেউভূত মেয়েটার কথা আমার গার্লফ্রেন্ড জেনে গিয়েছে। কিভাবে আমি মেয়েটাকে বাড়ি থেকে তাড়াবো পথ খুঁজে পাচ্ছি না। এমন সময় বউ আসলো। আপনি সিগারেট খান? সিগারেট খাওয়া লোক আমি পছন্দ করি না। অনেক এবার রাগান্বিত হয়ে বলল, এই তুই পছন্দ করলেও কি না করলেও কি, এভাবে কথা কইতেছেন কেন? আমি না আপনার বউ? আরেকবার যদি তোর মুখ দিয়ে বউয়ের দাবি নিয়ে আমার সামনে আসিস, তাহলে এমন থাপ্পড় মারবো তোর সমস্ত দাঁত গলা দিয়ে একদম পেটে নেমে যাবে। বেয়াদব মেয়ে, কালকে আমার বাড়ি থেকে চলে যাবি। এ কথা বলে অনেক ওখান থেকে চলে গেল। মেয়েটা কান্না করতে লাগলো। কিছুদিন পর অনেক মেডিকেলের বেডে শুয়ে কাতরাচ্ছে। সেদিন রীতা আমাকে কল করে কফি হাউসে ডাকে, আর আমিও বড় শখ করে প্রেমিকার সাথে দেখা করতে চলে যাই। আর কথা কাটাকাটির এক পর্যায়ে এসে রাগ করে আমাকে দোতলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল, যার ফলে আজকে আমার এই অবস্থা। ডাক্তার বলল, বাসায় বউ রেখে এমন কাজ করতে গেলে বিপদ তো হবেই। আঙ্কেল, আপনি আমার এই সময় কথা শোনাচ্ছেন তো শোনাবো না? তুমি ঘরে এমন লক্ষ্মী বউ রেখে বাইরে প্রেম করতে কেন গিয়েছিলে? আঙ্কেল, আপনি তো জানেন মা আমার ভালোবাসা মেনে না নিয়ে গ্রামের খ্যাতমার্কা একটা মেয়েকে গলায় ঝুলিয়ে দিয়েছে। আমি তাকে স্ত্রী হিসেবে কি করে মানবো? গ্রামের মেয়েরাই প্রকৃত অর্থে ভালো মেয়ে হয়, এটা তুমি ভুলে গেছো? আঙ্কেল, আপনি যাই বলেন না কেন, আমি এই মেয়েকে নিজের স্ত্রী হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। এমন সময় অনেকের স্ত্রী এসে বলল, আপনি আমারে মাইনা না নিলেও আমি আপনার স্বামী হিসেবে মাইনা নিছি। আপনি সকল দুঃখ কষ্টের ভাগিদার হইতে চাই। তাদের কথার মাঝে অনেকের ফ্যামিলি ডক্টর চলে গেল। আপনি এখানেও চলে এসেছেন? কোথাও কি একটু শান্তি পাবো না? আপনার চেহারা দেখে বের হলে আমার দুর্ঘটনা হয়, তাই আমার পাশে আসার চেষ্টা করবেন না। এবার স্ত্রী ধমক দিয়ে বলল, চুপ করেন তো, আমার কাজ আমার করতে দেন। আর তাছাড়া ডাক্তার আঙ্কেল বলছেন একটু বিশ্রাম নিলে আপনি ঠিক হয়ে যাবেন। অনেক দাঁতে দাঁত চেপে স্ত্রীকে চোখ রাঙিয়ে দিল। স্ত্রী সেদিকে না তাকিয়ে স্বামীর পা গুলো পাশে থাকা একটা কাপড় নিয়ে মুছে দিতে থাকে। অনেককে বাসায় আনা হয়েছে কয়দিন হলো। হুইল চেয়ারে করে ড্রয়িং রুমে আনতেই মা বলল, দেখলি তো, যাকে এত তুচ্ছ করলি সেই কিন্তু তোর সেবা করে যাচ্ছে। তোর জন্য দিনকে দিন রাতকে রাত মনে করছে না। মা, তুমি সুযোগ পেলে গাইয়া মেয়েটার প্রশংসা শুরু করো কেন? দেখ বাবা, আসলে মানুষ চিনতে শেখ, না হলে পদে পদে বিপদে পড়বি। মা, আমাকে মানুষ চেনাতে হবে না। এই বলে হুইল চেয়ার নিয়ে নিজে একাই চলে গেল। 15 দিন পর অনেকের লম্বা লম্বা দাড়ি, চোখের নিচে কালি পড়ে গেছে, চেহারায় অনেকটা কালো হয়ে গেছে। আজকে স্ত্রী অনেককে শেভ করিয়ে দিচ্ছে, গরম পানি দিয়ে পুরো শরীর মুছে দিল। স্ত্রীর এমন সেবা যত্ন দেখে অনেক অবাক না হয়ে পারল না। মনে মনে ভাবলো, যে মেয়েটাকে আমি হেয় করেছি, সবসময় ছোট করে কথা বলেছি, আমার বিপদের সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে পেলাম না। আসলে পুরুষ মানুষের এমন কিছু গোপন কাজ আছে যেগুলো স্ত্রী ছাড়া হয় না। পুরোপুরি 2 মাস সেবা করার পর অনেক পুরোপুরি সুস্থ হয়ে উঠলো। আজকে সে পুরনো অফিসের ড্রেস পরে আগের রূপে ফিরে আসলো। তারপর রুমের বাহিরে আসতে দেখলো স্ত্রী কিচেনে কাজ করছে। তখন অনেক এসে স্ত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক অবহেলা অবজ্ঞা করেছি। স্বামীর এমন আচরণে স্ত্রী কি বলবে খুঁজে পাচ্ছে না। আপনি এখানে আসতে গেলেন কেন? আমাকে ডাকলেই তো আমি চলে যাইতাম। আমি এখন পুরোপুরি সুস্থ, তাই এত চিন্তা করতে হবে না। বিকেলে রেডি থেকো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। আরে আমি গায়ের মাইয়া, আমারে নিয়ে কই ঘুরতে যাইবেন? আমারে নিয়ে বাইরে গেলে আপনার মান সম্মান থাকবো না। চুপ একদম, এসব বলবে না। বলেছি তো আমাকে ক্ষমা করে দিতে, আর এমন ভুল করব না। মা এসে বলল, বৌমা ক্ষমা করে দাও বেচারাকে, যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে। আম্মা, আপনি যখন কইছেন তখন ক্ষমা কইরা দিলাম। শাশুড়ি হেসে সেখান থেকে চলে গেল। তারপর অনেক স্ত্রীকে বুকে জড়িয়ে নিল। লজ্জা পেয়ে স্বামীর বুক থেকে মুখ তুললই না সে। সম্মানিত ভিউয়ার্স, গায়ের মেয়েরা খ্যাত হলেও তাদের মন সরল হয়। স্ত্রী হিসেবে তারাই পারফেক্ট হয়, সংসার করতে তারাই পারদর্শী। তাই তাদেরকে অবহেলা নয়, একটু শিখিয়ে গুছিয়ে নিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।